আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট প্রথম ক্লাস। সো স্বাভাবিকভাবে যেটা করি, আমরা কোর্স প্ল্যানটা তৈরি করার চেষ্টা করি। আসলে আমাদের এখানে কি কি পড়তে হবে, কি কি পড়া আছে, টেকনিক্যাল জায়গাগুলি কোথায় কি আছে, আর কোনটা কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি বা কোন ক্ষেত্রে কি ধরনের আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু দেখি কোন টাইপের কোয়েশ্চেন হয়, তবে এটা মানে খুব বড়ি হওয়ার কিছু নাই। অর্গানাইজেশন ম্যানেজমেন্টটা খুবই ফর্মেটিভ সাবজেক্ট। আর আপনি যদি একটু গুছিয়ে প্রিপারেশন নেন, পড়া কম। আপনাদের 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কম পড়া হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে। এবং এটা একটু টেকনিক্যালি যদি পড়েন তাহলে আরো একটু কম পড়ে ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করা যায়, পাশ করা যায়, কোনো ঝামেলা নাই সাবজেক্টে। আমি যদি কম্পেয়ার উইথ এমএফএস, ইকোনমিক্স, আগে তো জিএফআই ছিল, জিএফআই তো কম পড়া ছিল। আহ, তারপরে হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিস, অথবা অন্য যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলির তুলনায় এই সাবজেক্টে একটু মানে পড়াটা গোছানো, এক সাইডেড পড়া। আর অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আমরা যেমন, আমি জানি না আপনাদের ক্ষেত্রে কেমন হয়, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, অর্থাৎ অন্য ব্যাকগ্রাউন্ডে আছেন যারা, তারা হয়তো এটাকে একটা ডেসক্রিপটিভ সাবজেক্ট হিসেবে ট্রিট করছেন, যে এটাতে অনেকগুলি কথা লিখতে হবে। যেমন এগ্রিকালচার একটা সাবজেক্ট আছে, এগ্রিকালচার, অথবা অন্য কোনো একটা সাবজেক্ট, যে প্রশ্ন আসছে মানে নিজের মতো করে ওন কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে নিজের মতো করে যেভাবে পারি সেভাবে লিখে দিলেই আমার মনে হয় এটা মার্কিংটা করে, অন অ্যান এভারেজ মার্কিং করে, এরকম একটা কনসিকুয়েন্সেস বা কনসেপ্ট আমাদের মাথায় আছে যারা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পড়েন না। আর যারা ব্যাকএন্ডে বা প্রিভিয়াসলি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট করেছেন তারা জানেন। প্লাস আমি একটু ভ্যালু মানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনাদের এবারের সিলেবাসে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের যে প্যাটার্ন রয়েছে, যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে যদি আপনি ঠিকঠাক করে লেখেন তাহলে খুব ভালো মার্কস পাওয়া পসিবল। কেন পসিবল এবং কেন এটা কোর্সটা সোজা, কেন এখানে পড়া কম, এই 360 ডিগ্রি অ্যানালাইসিসের জন্য আমাদের কোয়েশ্চেনগুলি আমরা একটু আগে দেখে যাব। কেউ না কেউ আনমিউট আছেন, একটু মিউট হবেন। আমরা শুরুতেই লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখবো, গত বছরে যে প্রশ্নটা আসছে সেটা। গত বছরের যেটা প্রশ্ন আসছে, ডিস্টিংগুইশ বিটুইন ইনফর্মাল অ্যান্ড ফর্মাল অর্গানাইজেশন, বুঝাই যাচ্ছে এটা কোনো কেস স্টাডি টাইপের প্রশ্ন না, সোজা। Illustrate the concept of alternative work schedule. How does job rotation reduce boredom of employees? এমপ্লয়িজ এর বোর্ডমটা বা বদারনেসটা কিভাবে কোন প্রসেসটার মাধ্যমে কমানো যায়? অর্গানাইজেশন বিহেভিয়ার এক্সামিন হিউম্যান ইন্টারাকশন উইদিন এ ওয়ার্কপ্লেস সেটিংস, এক্সপ্লেন। তিনটা প্রশ্ন, বাট তিনটা প্রশ্ন হচ্ছে তিন জায়গা থেকে দাও। 2 নম্বর, the organizational environment is always dynamic and ever changing. Explain in the context of banking sector. What are the key elements of internal environment of a bank? How can a bank create a positive organizational climate to improve? জাকির ভাই, জি। আমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে কোশ্চেন পাচ্ছি দেখতে না। পাচ্ছি না। বেশি তো দেখি নাই। দেখা যাচ্ছে এখন? এখনো দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে।
আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা যেটা আলোচনা করছিলাম, এখানে অ্যাজ ইউজাল 10টা প্রশ্ন আসে। 10টা প্রশ্ন আসে, একটা শর্ট নোট থাকে, শর্ট নোটের মধ্যে এনি ফোর অফ দ্য ফলোইং, 6টা শর্ট নোট থাকে, সেখান থেকে 4টা অ্যান্সার করতে হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, গত বছরের শর্ট মানে এই অর্গানাইজেশন ম্যানেজমেন্টে, মানে এটা মাই কনফিডেন্স বা এটা আমি আমার এসিওরনেস যে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের শর্ট নোট সবগুলি কমন পড়বে না। মানে 6টা 4টা 3টা বলে কথা নেই, যতগুলি শর্ট নোট পরীক্ষা আসবে ততগুলি আপনার কমন পড়বে। যেমন অন্য সাবজেক্টের ক্ষেত্রে মাঝে মাঝে আমি একটু মানে স্লো স্লোলি টোন করি যে একটা দুইটা এক্সেপশনাল বা বাহির থেকে আসছে। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে এরকম কোনো সিনারিও হওয়ার সম্ভাবনা নাই। আমরা যা পড়াবো, আমরা যে শর্ট নোট গুলি দিব আপনাদেরকে, যেগুলি পড়তে বলবো, আপনারা ওগুলি পড়লেই হবে। ওগুলি থেকেই সাধারণত 4টা না ম্যাক্সিমাম শর্ট নোটে কমন পড়বে, সবই কমন পড়বে বরাবরের মতো। এখানে 9টা প্রশ্ন থাকে এবিসি দিয়ে। এবিসি দিয়ে প্রশ্ন দেওয়া আছে, এবিসি দিয়ে প্রশ্ন দেওয়া আছে, এবিসি দিয়ে প্রশ্ন দেওয়া আছে। আমি মনে হয় এটা ভিতরগত লাইনগুলি একদম পড়ে পড়ে পড়াটা আপনাদের জন্য খুব বেশি জাস্টিফাইবল হবে না, কারণ আপনারা আসলে বইটা তো এখনো পুরোপুরি জানেন না। যার জন্য আপনারা চ্যাপ্টার ওয়াইজ কোথায় কি আছে এইটা আমরা ওরকম, আপনারা ওরকম করে বুঝতে পারবেন না। সেজন্য আমি একদম এখানে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন মার্ক করাটার জায়গা থেকে একটু সরে যাব। বাট আমি আসলে যে জায়গাটা একটু হাইলাইট করার চেষ্টা করব, যে কোনো 5টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে, শর্ট নোটটা দিবেন। শর্ট নোটটা অ্যাজ ইউজুয়াল কমন থাকবে। আনকমন, আনকমন বা এক্সেপশনাল টাইপের কোনো কোয়েশ্চেন সাধারণত আসবে না। সেকেন্ড, 1 নম্বর মানে প্ল্যান বা 1 নম্বর অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে, এখানে কখনো একটা কোয়েশ্চেনের হাইয়েস্ট কেস স্টাডি টাইপের একটা কোয়েশ্চেন দিতে পারে। আমি জানি না কিছু দিয়েছে কিনা। হ্যাঁ, এই যে একটা কেস স্টাডি দিয়েছে, কিন্তু এটা আসলে এটা আসলে একটা কেস স্টাডি না, এটা একটা থিওরি দিয়েছে। অ্যাজ ইউজুয়ালি আপনাদের এখানে কোনো ধরনের কেস স্টাডি টাইপের প্রশ্ন সচরাচর পাওয়া যায় না। অন্যান্য বারের মধ্যে যদি যাই, কেস স্টাডি টাইপের কোনো কোয়েশ্চেন সচরাচর থাকে না। দেখেন, এগুলি লাইন বাই লাইন কোয়েশ্চেন। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে যেমন ল অ্যান্ড প্র্যাকটিস আমরা এক্সপিরিয়েন্সড হয়েছি, এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যাড করে দেয়, বিভিন্ন ধরনের বড় কোয়েশ্চেন অ্যাড করে দেয়, একটা পার্টের সাথে আরেকটা পার্ট লিঙ্ক করে দেয়, অথবা কেস স্টাডি টাইপের প্রশ্ন দেয়। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে এই টাইপের কোয়েশ্চেন সচরাচর হয় না, খুব দেখা যায় না। আমি যদি সব বছরের কোয়েশ্চেনই অ্যানালাইসিস করি, অ্যাজ ইউজুয়াল কোনো কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন থাকে না, বরাবর বইয়ের প্রশ্নই এখানে আসলে দেয়। আর আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে কোনো একটা বইয়ের কোনো একটা টপিকসকে সামারি টাইপের একটা সেন্টেন্স বলে, সেই সেন্টেন্সের আলোকে ব্যাখ্যা করে এই প্রশ্ন হয়। অর্গানাইজেশন ম্যানেজমেন্টে এই টাইপের প্রশ্ন হয়। অথবা কারো কোনো উক্তি দেওয়া আছে, সেই উক্তিটার উপর বেস করে ব্যাখ্যা করতে বলা হয়। এই যে যেমন লেখা, যেমন এই প্রশ্নটা দেখেন, কনসিডারিং Maslow's hierarchy of needs, higher order needs are satisfactory internally, whereas lower order needs are satisfied externally. Do you agree with this statement? Give rationale in support of your answer. এই টাইপের প্রশ্ন হতে পারে। কোন একটা ইস্যু নিয়ে হয়তো একটা কনসেপ্ট দিল, এই যে আবার দেবেন আরেকটা, স্টাফিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস that fills and keeps filed and positions in an organizational structure. Stuffing is a continuous process that fills and keeps fill the positions in an organizational structure. Briefly explain the statement. সো অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আমরা আসলে 3 টাইপের কোয়েশ্চেন লিখতে পারি। 1 নম্বর হচ্ছে শর্ট নোট, ওইটা গেল। ব্রড কোয়েশ্চেনের মধ্যে ডেফিনেশন, স্পেসিফিক কোয়েশ্চেন, অথবা কোনো একটা স্টেটমেন্ট এক্সপ্লেনেশন বলি আমরা এটাকে, স্টেটমেন্ট এক্সপ্লেনেশন পরীক্ষায় সাধারণত আসে। এই টাইপের কোয়েশ্চেন হয়। এক্সেপশনাল প্রশ্ন হইলে, কোয়েশ্চেন হলে কোনোবার কোনো একটা হয়তো শর্ট নোট, অথবা কোনোবার কোনো একটা কেস স্টাডি টাইপের একটা অ্যাক্টিভিটিসকে ওরা অ্যাড করতে পারে। আমি একটা জায়গায় একটু অ্যানালাইসিস করব কোয়েশ্চেনের। আমি একটু বইটা দেখে আসি আগে, তারপর আমি কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করবো। বইটাকে আপনাদের একটু প্যাটার্নটা দেখাবো, বইতে কি কি আছে সেই প্যাটার্নের সাথে, তারপর আমি এই কোয়েশ্চেনটা একটু মিলাবো। মানে তাহলে আপনাদের একটু ধারণাটা হবে। আমি একটু বইটা ওপেন করেছি, কেউ একটু আমাকে মেক শিওর করেন বইটার মুভমেন্টটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা। দেখতে পাচ্ছি ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না।
এটা হচ্ছে ড্রাফটেড বুকস। আমাদের স্যার লিখেছেন, খুবই রেসপেক্টেড স্যার। আমার সাথে আমার পার্সোনালি খুব ভালো রিলেশন। আই এম নট শিওর অ্যাবাউট যে উনি আসলে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে এক্সপার্ট, আমি আসলে এটা জানি না। ওরা আমি জিজ্ঞেস করছি, স্যার আপনি সত্যি এটাতে এক্সপার্ট এভাবে হন কিনা, আর শিওর কিনা? বলে যে হ্যাঁ শিওর তো। আচ্ছা, আমরা একটু সিলেবাসটা দেখে আসি। সিলেবাসের কন্টেন্টটা হচ্ছে মডিউল এ, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। মডিউল বি, এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার। মডিউল সি, এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার। মডিউল ডি, এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার। মডিউল ই, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। আর নাই, প্রথম কথা 5টা চ্যাপ্টার, মাত্র 5টা চ্যাপ্টার এই বইয়ে। তাহলে হিসাব অনুযায়ী আমি আসলে 5টা ক্লাসেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা বা শেষ করে ফেলতে পারার কথা। আচ্ছা, এবার একটু ডেপে ঢুকবো আমি। আপনাকে মানে এই ডেপতে যাওয়ার কারণ হচ্ছে আমি আপনাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করবো একটু কম। মডিউল এ তে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট, মানে কোনো একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটা কেমন হবে। এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্টের বৈশিষ্ট্য, এক্সটার্নাল এনভায়রনমেন্টের বৈশিষ্ট্য, দুটোর মধ্যে পার্থক্য। এটা হচ্ছে প্রথম পার্ট থেকে আসছে। ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হতে পারে, ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে। ফর্মাল অর্গানাইজেশন এবং ইনফর্মাল অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য বা তাদের যদি আমি বলি এলিমেন্টস গুলি কি কি, এইটা একটা প্রশ্ন থাকে। এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে এতটুকু পর্যন্ত আলোচনা করে A1 A2 তে আমি যেটা ধরতে পারছি বা বুঝতে পারছি, এখানে ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট নিয়ে বলা আছে A1-এ, আর ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন নিয়ে বলা আছে A2-তে। A3-তে ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশন ক্লাইম, অর্গানাইজেশন ক্লাইম নিয়ে বলা আছে, ক্লাইমেট নিয়ে বলা আছে। কোন একটা অর্গানাইজেশনের সাউন্ড অর্গানাইজেশন বা প্রপার ওয়েতে অর্গানাইজেশন ক্লাইমেট ক্রিয়েট করতে গেলে কি কি স্টেপস নিতে হবে, কি কি ফিচার থাকবে, ওভারঅল অর্গানাইজেশন ক্লাইম নিয়ে বলা। 4 নম্বরে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন, অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কেমন এবং কোনো একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, অর্গানাইজেশন স্ট্রাকচারের অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজ, অথবা এটা মানে কি সেটা দিয়ে বলো। A5-এ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, QWL, খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, আমি একটা অর্গানাইজেশনে চাকরি করছি, কাজ করছি, সেখানে ঠিক কোন কোন ফিচারগুলি আমি অ্যাড করলে আমার অর্গানাইজেশনের এমপ্লয়িরা কাজ অনেক বেশি থাকলেও প্রেসার ফিল করবে। এটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। আমি এমপ্লয়ীদেরকে কোন ওয়ার্ক লাইফ দিলে তারা সেখানে বেশি বেনিফিটেড হবে, লম্বা সময় কাজ করতে পারবেন, অথবা তারা সেই কাজ থেকে আনন্দ পাবেন, ডিমোরালাইজড হবে। এই অ্যাক্টিভিটিস গুলিকে একসাথে মিলে বলা হয় কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের মধ্যে বলা আছে অল্টারনেটিভ ওয়ার্ক স্কেজিউল। সব সময় আমি সকাল 8টা থেকে ঘুম থেকে উঠে 10টায় অফিস করছি না, 1-2 দিন আমাকে চেঞ্জ করে দিতে পারে যে তুমি 3টা থেকে আসো। জব এনলার্জমেন্ট, ভলিউম বেশি দিয়ে দিলাম আমি। জব এনলার্জমেন্ট মানে হচ্ছে ভলিউমটা, জব এনলার্জমেন্ট মানে আমার ভলিউমটা বা আমার এরিয়া অফ জবটাকে একটু এক্সটেন্ড করে দেবো। তাতে কি হবে, নতুন কাজের সাথে আপনি পরিচিত হবে, এটা আপনার একটু ভালো লাগা কাজ করবে। এখান থেকে আপনি ওয়ার্কলোডটা মানে যেটাকে আমি বলি একঘেয়েমি হওয়ার সম্ভাবনাটা কমে যায়। জব রোটেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ান। এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা ডিভিশন থেকে অন্য জায়গায় ডিভিশন দিলে, ডিভিশনে আপনাকে ট্রান্সফার করলে বা সরিয়ে নিলে আপনি সেখানে নতুন উদ্যমে কাজ করার সুযোগ পাবেন। জব এনরিচমেন্ট, আমরা পড়বো পরীক্ষা মানে পড়ার মাঝখানে বলবো যে এনলার্জমেন্ট এবং এনরিচমেন্টের মধ্যে পার্থক্য কি। জব এনলার্জমেন্ট মানে হচ্ছে আপনার কাজের ভলিউম বাড়িয়ে দেওয়া, মানে কাজের ভলিউম বাড়ানো মানে এরকম না, ধরেন আমি লেটার অফ ক্রেডিট ইস্যু করি অথবা আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি পার ডে অ্যাকাউন্ট ওপেন করেন 5টা। এখন জব এনলার্জমেন্ট মানে হচ্ছে আপনার সেই অ্যাকাউন্ট ওপেনিং এ 10টা দিবে, এটা কিন্তু জব এনলার্জমেন্ট না। জব এনলার্জমেন্ট মানে হচ্ছে আপনি 5টা অ্যাকাউন্ট ওপেনিং করেন, এর পাশাপাশি আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্লিয়ারিং এ একটু কাজ দেখতে পারেন, এটা আপনার জন্য ভ্যালুয়েট হবে। এটা হচ্ছে জব এনলার্জমেন্ট। তাহলে যেটা হবে, অ্যাকাউন্ট ওপেনিং সকালবেলা কাজ করেছেন, বিকেলে আপনার একটু বিরক্ত লেগেছে অথবা দুপুরবেলা একটা সময় আপনি ক্লিয়ারিং এর কাজটা দেখলেন, আপনার হামড্রাম বা একঘেয়েমি মনোটোনাস স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। দেন জব রোটেশন আমি বুঝতে পেরেছি, জব এনরিচমেন্টও বুঝি।
জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ। জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ মানে হচ্ছে আমি যেই ফিল্ডে ভালো সেই ফিল্ড অনুযায়ী কাজ করতে, এটাকে বলে জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ। এগুলি সব হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা একটা প্রতিষ্ঠানে যদি আপনি থাকেন, যদি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা পান, দেন আপনি সেই প্রতিষ্ঠানে প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। অর্গানাইজেশনাল বিহেভিয়ার হচ্ছে এ 6 মানে কোনো একটা অর্গানাইজেশনে বিহেভিয়ারটা কেমন হবে, এই অ্যাক্টিভিটিস গুলি নিয়ে বলা হয়েছে। 6 মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কেমন হবে, গ্রুপ ওয়াইজ বিহেভিয়ার কেমন হবে, সিঙ্গেল ওয়াইজ গ্রুপ ওয়াইজ বিহেভিয়ার কেমন হবে, ইন্টারপার্সোনাল বিহেভিয়ার কেমন হবে, এইগুলি হচ্ছে এখানে বলা। তাহলে যদি আমি শর্ট করে বলি, প্রথম চ্যাপ্টারে আমি আসলে দেখবো কি কি। অর্গানাইজেশনাল ক্লাইমেট, যেটা আমি দেখে আসছি। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এগুলি হচ্ছে প্রথম চ্যাপ্টারের ডিসকাশন। আবার বলছি কি কি থাকছে প্রথম চ্যাপ্টারে। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটা কেমন, হ্যাঁ এনভায়রনমেন্ট, এবার এটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থাকতে পারে, ইন্টারনাল এনভায়রনমেন্ট থাকতে পারে, তার ভিতরে বিভিন্ন উপাদান থাকতে পারে। বাট এটা ভালো যে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটা কেমন। ইনফর্মাল এবং ফর্মাল অর্গানাইজেশন বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেটটা কেমন হবে। অর্গানাইজেশনালের মানে আহ, এই ক্লাইমেট যদিও আমরা আবহাওয়া বলি, মানে আসলে ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট, আমি একটা অর্গানাইজেশন ক্লাইমেটটা ঠিকঠাক করার জন্য আমার কোন কোন এলিমেন্টস দিকে খেয়াল রাখতে হবে। অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন, এন্ড ভেরি লাস্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তিনটা জিনিস একদম কাছাকাছি। একটা হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড ডিজাইন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তিনটা কাছাকাছি। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ একটা জিনিস, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন একটা জিনিস, আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইন্টারনাল এক্সটার্নাল এনভায়রনমেন্ট থাকে এবং তাদের বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলি নিয়ে আলোচনা। এই সবগুলি জিনিস মিলিয়ে হচ্ছে প্রথম চ্যাপ্টারের টোটাল ডিসকাশন থাকবে বা আছে। কেউ একজন একটু বলেন যে প্রথম চ্যাপ্টারে আসলে সামারি করলে কোন কোন টপিকস গুলি থাকছে, কেউ একজন কি একটু বলতে পারবেন কি কি থাকছে? যে 6টা ওয়ার্ড বলেছি আমি, যে 6টা জিনিস কি কি থাকছে? Environment, organizational environment, climate, structure and design. আরেকটা কি জন্য লাস্টের টপিকসটা? কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এন্ড, সবগুলি বলেছেন, 6টা বলেছেন? আবার বলেন ম্যাডাম, আবার বলেন। আমি নিয়ে আসছি, হ্যাঁ বলেন, দেখা যাচ্ছে তো, বলেন ম্যাডাম বলেন, যিনি বলছিলেন একটু আগে। শুনতে পাচ্ছেন ম্যাডাম? শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম। জি, অন্য কেউ, ম্যাডামের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, অন্য কেউ কি বলতে পারবেন আমরা মডিউলে এতে আসলে কি কি পড়বো? অন্য কেউ ওপেন করা আছে? আমি বলেছি যে একটা অর্গানাইজেশন, environment, formal, informal organization, development, তো হলো organization structure, design, organization behavior, আর work life. 6টা জিনিস আমরা পড়বো প্রথম চ্যাপ্টারে। এই 6টা জিনিস সম্পর্কে আমরা পরে পড়বো, বাট আমি একটু জেনে নিলাম। ওয়ার্ক লাইফ ব্যালেন্সে যদি প্রশ্ন থাকে, এটা প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। তারপরে হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল ডিজাইন, অর্গানাইজেশনাল ক্লাইমেট, এগুলি প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশনে যেটা থাকে সেটা প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। এনভায়রনমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা প্রথম চ্যাপ্টারে থাকে। এই হচ্ছে 6টা জিনিস, 6টা সেট। এই 6টা জিনিস থেকে 2 সেট কোয়েশ্চেন আসবে।
মডিউল 2-তে আমরা আসলে আলোচনা করব কি, বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট, এনভায়রনমেন্ট এন্ড প্রসেস। প্রথম প্রথম যে প্রশ্নটা বলা আছে, যে প্রথমে বলা থাকবে ম্যানেজমেন্ট ফাংশন এন্ড বিজনেস, business process that create value for an organization, time and stress management। আসলে এইটুকু জিনিস কিন্তু আমাদের পড়বো না, এটা আমার জানার দরকার নাই। আমি 2 নম্বর মডিউলে আসলে একটা নতুন জিনিস পড়ছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। আমার জানা দরকার এটা, যে টাইম ম্যানেজমেন্ট মানে আমি সময়ের কাজ সময়ে করা, ঠিকঠাক ভাবে কাজ করা, এটা কিভাবে ম্যানেজ করতে পারি, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের আলোচনা। স্ট্রেস ম্যানেজমেন্টের আলোচনা হচ্ছে আমি কিভাবে স্ট্রেসটাকে লাঘব করে পারফরমেন্স শো করতে পারি, কাজ আগাইতে পারি, অথবা স্ট্রেচের মধ্যে থাকলে আমি কিভাবে কাজ করব, সেই অ্যানালাইসিসটা হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখতে পাবো। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে আসলে খুবই সোজা, মাত্র 2টা জিনিস, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্রেস ম্যানেজমেন্ট। বলেন, দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কি কি বলবো, কেউ একজন বলেন 2টা জিনিস। টাইম ম্যানেজমেন্ট এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। ভেরি গুড, টাইম ম্যানেজমেন্ট এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। তাহলে এখন পর্যন্ত আমার ঝুড়িতে জমা হয়েছে প্রথম চ্যাপ্টারে 6টা টপিকস, দ্বিতীয় চ্যাপ্টারে এসে 2টা টপিকস, 8টা টপিকস হলো। মডিউল সি, যেটাকে বলা হচ্ছে স্টাফিং এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। স্টাফিং এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই জায়গায় এসে প্রথমে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআরএম প্রসেসটা কেমন হবে, ট্রেনিং, এইচআরএম, হিউম্যান রিসোর্স ডিভিশন কিভাবে কাজ করবে, সেই কাজের টোটাল অ্যাক্টিভিটিস গুলি এখানে সাধারণত অ্যাড করা হয়। তাহলে হিউম্যান এইচআর 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 কিভাবে কাজ করবে, এইচআর এর পলিসি কেমন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কেমন, তারপরে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে ওরা কি কাজ করবে, ওয়ার্ক প্রোটেকশনে কি কাজ করবে, ওদের কার্যক্রমে ইন্টারনাল এক্সটার্নাল কোন কোন ফ্যাক্টর কাজ করবে, কোনো একটা ব্যাংকের এইচআরএম ভালো হলে সেই ব্যাংকের কি অ্যাডভান্টেজ হয়, কোনো একটা ব্যাংকের এইচআরএম খারাপ হলে সেই ব্যাংকের কি কন্ডিশন হয়, এই সকল আলোচনা আসলে এইচআরএম এ আমরা করবো। তাহলে মডিউল সিতে স্টাফিং এন্ড এইচআরএম ম্যানেজমেন্টের মধ্যে আমরা এইচআরএম ম্যানেজমেন্ট একটা ওয়ার্ড করলাম, যে এইচআর এর অ্যাক্টিভিটিস আর কি, সোজা বাংলা কথা যদি আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি। সেকেন্ড আমরা আলোচনা করব নেচার এন্ড পারপাস অফ স্টাফিং। স্টাফিং আমরা পড়বো, হোয়াট ইজ স্টাফিং, স্টাফিং এর কাজ কি, স্টাফিং মানে কি জিনিস, এটা আমরা পড়বো। বাট একটা ওয়ার্ড মনে মানে আমি বলার চেষ্টা করছি যে স্টাফিং টপিকসটাকে আমরা মডিউল সিতে পড়বো, স্টাফিং। থার্ড, এটা আবার পরিচিত হচ্ছে অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং এবং অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং মানে হচ্ছে, অন দা জব ট্রেনিং মানে সরাসরি ফিজিক্যাল ট্রেনিং যেটা বলে, আর অফ দা জব ট্রেনিং মানে হচ্ছে আপনারা যেটার সাথে আমাদের সাথে ইনভলভ হয়েছেন, এটা এটা কোনটা সুবিধা কি, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কোন প্রেক্ষাপটে ভালো কোনটা কোন প্রেক্ষাপটে খারাপ, এই জিনিসগুলি আলোচনা করা হবে অন দা জব আর অফ দা জব আলোচনা হবে। আচ্ছা, এই স্টাফিংটা কিন্তু এইচআর অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। স্টাফিং মানে কি আপনারা আসলে বুঝতে পেরেছেন কি? স্টাফিং স্টাফিং মানে হচ্ছে আমার আসলে কোনো একটা কাজ, কোনো একটা ডিভিশনের জন্য কতজন ম্যান পাওয়ার দরকার, কোন কোয়ালিটির ম্যান পাওয়ার কোথায় দরকার, তাদেরকে সেই জায়গায় প্রপার ওয়েতে সেট করার নাম হচ্ছে স্টাফ। আমি সিডিসিএস করেছি, আমাকে জেনারেল ব্যাংকিং নিয়ে কাজ করতে দিলে কিন্তু আমার ভ্যালুয়েট করানো যাবে না। আমাকে ট্রেড ফাইন্যান্সে কাজ দিতে হবে। কেউ একজন সিআরএম ডিগ্রি অর্জন করেছেন, তাহলে তাকে দিয়ে রেখেছেন ফরেন এক্সচেঞ্জে, না, সে ক্রেডিটে এক্সপার্ট, তাকে ক্রেডিটের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে তাকে কভার, এরকম কোন এমপ্লয়ি কোথায় সুইটেবল, কে কোথায় ভ্যালুয়েট করতে পারবে, কার কোথায় পোটেনশিয়ালিটিটা ভালো, এটুকু অ্যানালাইসিস করা হয় স্টাফিং এ। তাহলে এইচআর ম্যানেজমেন্টের সাথে স্টাফিংটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অফ দ্য জব, অন দ্য জব এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্ট। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের খুব পছন্দের, এটা পারফরমেন্স অ্যাপ্রেজাল অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটাকে আপনারা এক এক ব্যাংকে এক এক নাম ধরেন, আমরা বলি এসিআর উন্নতি হবে, মানে আপনি সারা বছর যেই কাজ করেছেন সেই কাজের ফিডব্যাক, সেই কাজের পারফরমেন্স যেখানে বলা থাকে সেটার নাম হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল। সো ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল।
সিক্সথ হচ্ছে সফট স্কিল ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড ব্যাংক। সফট স্কিল ইন ওয়ার্ক প্লেস অ্যান্ড ব্যাংক, কোনো একটা এমপ্লয়ের সফট স্কিল গুলি কি কি, বা সফট স্কিল কোনো একটা অ্যাক্টিভিটিতে তাকে কিভাবে হেল্প করে, সেই অ্যাক্টিভিটিস গুলি আহ, বলা হচ্ছে এই পয়েন্টের লাস্টের পয়েন্টে। সফট স্কিল সাধারণত, সফট স্কিল মানে কি, মানে আমরা দুইটা দুইটা স্কিলের কথা বলি, একটা হচ্ছে হার্ড স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিল মানে কি? সফট স্কিল মানে হচ্ছে টেকনিক্যালি যিনি সাউন্ড তাকে বলা হয় সফট স্কিল হোল্ডার। যিনি টেকনিক্যালি সাউন্ড, অর্থাৎ কোনো একটা কাজ করতে, ধরেন একজন আহ একটা এক্সেল তৈরি করছে, হি উইল বিয়ার 30 মিনিটস, অন্য একজন এসে এক্সেলে বিভিন্ন ফাইল সূত্র মূত্র বসিয়ে সেটা 10 মিনিটস করে দিয়েছে, হি ইজ এক্সপার্ট ইন সফট স্কিল। তাহলে সফট স্কিল আসলে এইটা আপনাকে এনশিওর করে যে আপনি টেকনিক্যাল অ্যাক্টিভিটিতে ইউ আর পারফেক্ট। তাহলে কোনো একজন ব্যক্তি কখন সফট স্কিলে অ্যাক্টিভ হবে, এবং সফট স্কিল মানে কি, এটা আসলে কোন ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে, এটা আসলে টাইম ম্যানেজমেন্টে কতটুকু প্রভাব ফেলে, লিডারশিপে কতটুকু প্রভাব ফেলে, এই অ্যাক্টিভিটিস গুলি আমরা পয়েন্ট নাম্বার 6-এ পড়বো। তাহলে মডিউল সি থেকে আসলে 6টা পয়েন্টে কোনো কিছু আমি বাদ দিতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যেগুলি মানে রেশনাল এবং শুনেই বুঝতে পারছি। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স কাজ, এইচআর ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে স্টাফিং, যদিও এটা এইচআর এর সাথে রিলেটেড। 3 নম্বর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ইট ইজ অলসো এইচআর এর সাথে রিলেটেড। তিনটে এইচআর রিলেটেড অ্যাক্টিভিটিস: এইচআর ম্যানেজমেন্ট, স্টাফিং অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তিনটা। তারপরে আমি এখানে আলোচনা করেছি অন দা জব, অফ দ্য জব, সফট স্কিল, ও তারপরে আমরা আলোচনা করেছি সফট স্কিল অ্যান্ড সফট স্কিল আলোচনা করেছি, অন দা জব, অফ দা জব আলোচনা করেছি, স্টাফিং আলোচনা করেছি। তাহলে হিসাব অনুযায়ী 3, 4, 4-এর পরে এটা 5 হবে, এটা ভুলে 6 দিয়েছি, 5, এটা 5 হবে। তার মানে এখানে আমাদের পাঁচটা টপিকস, যার মধ্যে তিনটাই হচ্ছে এইচআর রিলেটেড, এইচআর ম্যানেজমেন্ট, স্টাফিং। 3 নম্বর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল। সফট স্কিল অ্যান্ড হার্ড স্কিল দুইটাই পড়ি আমরা, হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। হার্ড স্কিল মানে কি? আমাকে বললেন যে একটা বস্তা নিয়ে আসতে, আমি ওই বস্তাটা নিচতলা থেকে দোতলা নিয়ে গেছি, আমি স্ট্রং, পারি না। অথবা একটা ওই যে পানির লিটারের যে পানি, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার খাই, সেই বোতলগুলি 25 লিটার্স এর, একজনকে আনতে বললো, ও সে 2 হাতে 2টা বোতল ধরে ইউজ করে, ইজ এক্সপার্ট ইন হার্ড স্কিল। সফট স্কিল মানে টেকনিক্যালি শক্তি ব্যবহার করবে না, সে হচ্ছে শক্তির বাহিরে টেকনিক্যাল ইস্যুস ব্যবহার করে কোন একটা কাজ দ্রুত গতিতে করে ফেলার যে অ্যাবিলিটি, সেটাকে আমরা বলবো সফট স্কিল। তাহলে এই চ্যাপ্টারে আমরা 5টা টপিকস মোটামুটি দেখছি, যে 5টা টপিকস আছে। একটা হচ্ছে সফট স্কিল, অন দ্য জব, অফ দ্য জব ট্রেনিং, এইচআর ম্যানেজমেন্ট, স্টাফিং, পারফরমেন্স অ্যাপ্রেজাল। তিনটে এইচআর এর সাথে জড়িত, আর দুইটা আলাদা। কেউ কি বলতে পারবেন 5টা পয়েন্ট কি? কেউ কি বলতে পারবেন? এনি ওয়ান, এই 5টা পয়েন্ট কি? মডিউল সিতে আমরা যে 5টা মানে ক্লু নিয়ে পড়বো বা পড়ার ইস্যু আছে, সেই 5টা পয়েন্ট কি? এনি ওয়ান? প্রথমটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের আমরা C1 এ এটা পড়বো। এরপরে আমরা আপনার হচ্ছে অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিংটা পড়বো। এরপর পারফরমেন্স অ্যাপ্রাইজাল অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, PMS, এইটা আমরা করব। তারপর হচ্ছে যে সফট স্কিলস ইন দা ওয়ার্ক প্লেস অ্যান্ড ব্যাংকস, এবং এর সঙ্গে আমরা হার্ড স্কিলসটা একটু দেখে নেব। এই তো আমি আর নেচার অফ পারপস অফ স্টাফিং এটা মিস করছি, এইটা আমরা দেখে নেবো। এখানে স্টাফিং এর বিষয়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টাফিং প্রসেস, ইম্পর্টেন্স অফ স্টাফিং, এইগুলো বিষয় আর কি আমরা দেখবো। ওকে, তাহলে আমরা মোটামুটি মডিউল সিটা নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি। আমরা এখন পর্যন্ত প্রথম চ্যাপ্টারে 6টা টোন, দ্বিতীয় চ্যাপ্টারে বেসিকলি 2টা টোন, তৃতীয় চ্যাপ্টারে 5টা টোন। এখন পর্যন্ত 13টা টপিকস বা টোন আমরা মাথায় সেট করেছি, যে এগুলি আমাদের মোটামুটি, এগুলি নিয়ে আমরা ডিসকাশন করব।
মডিউল ডিতে এসে এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ, মানে এমপ্লয়িকে মোটিভেশন করতে গেলে আমরা কোন ধরনের অ্যাক্টিভিটিস দেখব। এবং মোটিভেশন করতে গেলে সাধারণত এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ, দুইটা ইস্যু। একটা হচ্ছে মোটিভেশন করতে গেলে আমি বিশেষ কিছু থিওরি আছে সেগুলি আমরা অ্যাপ্লাই করব। আর লিডারশিপে কাউকে যদি এক্সপার্টাইজ করতে যাই তাহলে আমরা সেখানে কিছু থিওরি অ্যাপ্লাই করব। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি এই ভেঙে ভেঙে আপনাদের এখানে আসার কারণ হচ্ছে আমি এই জায়গাটাতে এসে স্টাক হয়ে যাওয়া। এবং আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি যে কেউ যদি কেউ যদি এই মডিউল ডিটা খুব ভালো করে পড়তে পারে, মডিউল ডিটা হচ্ছে থিওরি, অনেকগুলি থিওরি, এবং এই থিওরিগুলি যদি আপনি বুঝে পড়েন, এটা অ্যাজ লাইক অ্যাজ এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, লাইক অ্যাজ। আপনি যদি কোনো কারণে ধরেন এখানে থিওরি দেওয়া আছে উম, একটা একটা আমার হিসাব অনুযায়ী এখানে 8টা থিওরি থাকে, আর এখানে হচ্ছে 7টা থিওরি, টোটাল 15টা থিওরি আছে। কেউ যদি নিজের মতো করে জাস্ট পড়ে নিতে পারে যে 15টা থিওরি, এবং সোজা থিওরি, বাংলা থিওরি, মানে এ এরকম হলে বি এরকম হলে হবে, বি এরকম হলে এ এরকম হবে। ও যদি এরকম লিডারশিপ ওর মধ্যে গ্রো করে তাহলে ভবিষ্যতে এরকম লিডার হবে। আর ওর মধ্যে যদি নেচার এরকম ক্রিয়েট করে তাহলে ভবিষ্যতে ও এরকম লিডার হবে বা লিডার হতে পারবে। কনসেপ্টগুলি এরকম, মানে লজিক্যাল, রেশনাল, বিভিন্ন ধরনের থিওরি আমরা এখানে আলোচনা করব। থিওরি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লিডারশিপ কিছু কিছু থিওরি আছে, আর কিছু হচ্ছে মোটিভেশনাল থিওরি। দুইটা থিওরির মধ্যে তো আমি বুঝতে পারছি পার্থক্য আছে। মোটিভেশনাল থিওরি যেটা, সেটা শুনলে আমি কাজ বা আমার বিভিন্ন ইস্যুতে আমার এক্সপিরিয়েন্স বাড়বে বা আমি মোটিভেটেড হই। আর যেটা লিডারশিপ থিওরি, সেটা আমাকে এনকারেজ করে লিডারশিপটা এনরিচ করার জন্য। এটা আমরা মডিউল ডিতে দুই ধরনের লিডার মডিউল পড়বো। একটা হচ্ছে মোটিভেশনাল থিওরি পড়বো, আর কিছু লিডারশিপ থিওরি পড়বো, দুইটাই। মডিউল ই, যেটা লাস্ট মডিউল, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স অ্যান্ড ইথিক্যাল লিডারশিপ, কোড অফ কন্ডাক্ট। তিনটা টোপ, একটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের ইথিক্স কি, আর কোনো একটা লিডারশিপে যদি ইথিক্সটা প্রেজেন্স থাকে তাহলে সে লিডারশিপটা কতটুকু পর্যন্ত যেতে পারে, এবং তারা এই ইথিক্যাল লিডাররা ব্যাংকে লিডারশিপে কতখানি প্রভাব ফেলতে পারে, সেই প্রভাবটা আমরা এখানে পড়বো। এই পুরোটাই আমাদের বর্তমান ইস্যুর সাথে যাবে। ধুমধাম করে দেখতে পাচ্ছি অন্য ব্যাংকের এমডি কিন্তু চেঞ্জ, কোন একটা ধরেন আগের প্রিভিয়াস সময় ছিল গভর্নমেন্ট চেঞ্জ ইত্যাদি ইত্যাদির সাথে সাথে এমডি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার অন্য ক্ষেত্রে দেখছি, অন্য ব্যাংকের ক্ষেত্রে দেখছি যে আগের গভর্নমেন্ট 3 টার্মে এমডি থাকছে, পুরনো নতুন গভর্নমেন্ট বলতেন গভর্নমেন্ট চেঞ্জের কোনো কথা নাই, নতুন করে আবার তার রি এক্সটেনশন হচ্ছে, স্যালারি স্যালারি বেড়ে রি এক্সটেনশন হচ্ছে। দুইটা ফেনোমেনা কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি। এই পুরো ওই ফেনোমেনাটা আসলে ইথিক্যাল লিডারশিপের উপর ডিপেন্ড করে হচ্ছে। যেখানে এখানে আমরা একটা জিনিস পড়বো, এই যে এটা পরীক্ষা আসে, ইথিক্স অ্যান্ড হ্যান্ডেলিং ব্যাংকিং চ্যালেঞ্জ। কোনো একজন লিডার কিভাবে একটা ব্যাংকের লিডারশিপটাকে কন্ট্রোল করে ম্যানেজ করে, সেটা আমরা কোড অফ কন্ডাক্ট, কোনো একটা প্রতিষ্ঠানের অর্গানাইজেশন কোড অফ কন্ডাক্ট বা নিয়ম কানুন কি, সেগুলি আমরা এই মডিউলে এখানে পড়বো। তাহলে যদি আমি সবকিছু মিলিয়ে বলি, মানে যদি আমি ভুল না করি, তাহলে আমাদের আসলে প্রথম চ্যাপ্টারে 6টা, দ্বিতীয় চ্যাপ্টারে 2টা 8টা, তৃতীয় চ্যাপ্টারে 5টা 13টা, চতুর্থ চ্যাপ্টারে 2টা 15টা, পঞ্চম চ্যাপ্টারে 3টা 18টা টপিকস নিয়ে আমরা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পড়বো। আপনারা যদি বলেন ফেয়ার এনাফ যে ভাইয়া এই 18টা টপিকস নিয়ে আপনি 18টা প্রশ্ন করে দিলেই সে অনুযায়ী যদি অ্যান্সার রেডি করে দেন, আপনারা যদি পড়েন আপনারা অর্গানাইজেশন ম্যানেজমেন্টে পাশ করে ফেলবেন। মানে 18টা টপিকস, বেইজ 18 ধরনের কোয়েশ্চেন, 18টা কোয়েশ্চেন, এবং আপনি ধরেন ওই টপিকস গুলি সম্পর্কে যদি আপনার ধারণা হয়, তাহলেও আপনি যদি মনে করেন পরীক্ষা হলে নিজের মতো করে লিখে পরীক্ষা দিবেন, অর্গানাইজেশন ম্যানেজমেন্টে পাশ করবেন। প্রথম আমার সিলেক্ট করতে হবে যে এই 18টা টপিকস যে আমি পড়ছি এটার মধ্যে আসলে কি আছে, বা এই 18টা টপিকস মানে কি। এইটা যদি কেউ ক্লিয়ার হতে পারেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে, তাহলে তার জন্য অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পাশ না করাটা হচ্ছে অন্যায়। তাহলে 18টা টপিকস আমরা পড়বো টোটাল অর্গানাইজেশন। এখন এই টপিকস গুলি আমি
আবার একটু রিপিট করবো, এবার পিছন থেকে সামনের দিকে যাবো। আমরা আসলে লাস্ট মডিউলে তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স, বুঝতে পারছি আমরা যে অর্গানাইজেশন আসলে রুলস রেগুলেশনস, কান্ট্রি ল বা অর্গানাইজেশনাল ইন্টারনাল যে রুলস রেগুলেশনস আছে সেগুলি ঠিকঠাক করে মেনে চলার নামই হচ্ছে আসলে ইথিক্যালি অর্গানাইজেশনটা সাউন্ড হওয়া। এটাকে হয়তো ইনডাইরেক্টলি আপনি গভর্নেন্সের ইস্যুতেও নিতে পারেন, কারণ ইথিক্সটা যদি অর্গানাইজেশনে আপহোল্ড থাকে ইট মিনস সেই প্রতিষ্ঠানটার কর্পোরেট গভর্নেন্সটাও ইনিশিয়েট করা হয়। ইথিক্যাল লিডারশিপ, লিডার যদি ইথিক্যালি সাউন্ড হয়, সৎ হয়, ট্রান্সপারেন্ট হয়, ফেয়ার হয়, ইন্টিগ্রিটি এনশিওর করে কোনো একজন লিডার, সে সাধারণত সেই প্রতিষ্ঠানে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারে এবং সে সেই প্রতিষ্ঠানের লিডারশিপে পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে। ইথিক্যাল লিডারের কিন্তু আরেকটা খুব স্মার্ট একটা ওয়ার্ড আছে, এটার সাথে আপনারা হয়তো পড়তে গেলে ডিটেল পড়তে গেলে জানবেন। সাকসেসিভ লিডার ক্রিয়েট করা হচ্ছে ইথিক্যাল লিডারের একটা অন্যতম বৈশিষ্ট্য। সাকসেসিভ লিডার মানে হচ্ছে আমি যদি চলে যাই, আমার অবর্তমানে আমার জায়গায় এমন একজনকে সেট করা বা তৈরি করে রাখা যাতে আমি চলে গেলেও আমার প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এটাকে বলা হয় সাকসেশন প্ল্যান অফ লিডারশিপ। শর্ট নোটে আমরা পড়বো এটা। তাহলে অর্গানাইজেশন ইথিক্স এবং ইথিক্যাল লিডারশিপ আমরা বুঝলাম দুইটা। কোড অফ কন্ডাক্ট, কোন একটা প্রতিষ্ঠানের নিয়ম নীতি, কোড অফ কন্ডাক্ট যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী সেটা চলছে কিনা, কোন একটা প্রতিষ্ঠানে কোড অফ কন্ডাক্ট থাকা দরকার কিনা, যদি থাকে সেটা কি উপকার করে, যদি না থাকে সেটা কি অপকার করে, অল দিস আর ইনক্লুডেড ইন কোড অফ কন্ডাক্ট। আমরা জানি কোড অফ কন্ডাক্ট নিয়ম নীতি যদি থাকে সবাই একটা নিয়মের মধ্যে থাকে, নিয়ম নীতি যদি না থাকে সবাই নিয়মের মধ্যে থাকে না, নানা রকম এনার্কি ক্রিয়েট হয়, নানা রকম অরাজকতা। তিনটা জিনিস আমরা মডিউল ইতে পড়বো: অর্গানাইজেশনাল ইথিক্স, ইথিক্যাল লিডারশিপ, কোড অফ কন্ডাক্ট। মডিউল ডিতে আমরা আসলে পড়ছি দুইটা জিনিস। মোটিভেশনাল বিভিন্ন লিডারশিপ আমরা জানি, লিডারশিপ মডিউল বিভিন্ন ধরনের মডিউল আমরা জানি, দুইটাই জানি। মোটিভেশনাল থিওরি পড়বো, লিডারশিপ থিওরি পড়বো। মডিউল ডি। মডিউল সিতে আমরা পড়বো পাঁচটা জিনিস, একটু আগে মাসুদ ভাই বলে আসছে, আমি আবার জাস্ট রিপিট করছি। এই পাঁচটা উপাদানের তিনটে হচ্ছে এইচআর এর সাথে রিলেটেড। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিভিশন ম্যানেজমেন্ট, দুই নম্বর হচ্ছে স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে এইচআর, যেই লোক যেখানে কাজ করার জন্য উপযুক্ত তাকে সেখানে সেট করার প্রসেসটাকে বলা হয় স্টাফিং। তিন নম্বর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল, বিকজ এটার মাধ্যমে কোন একজনের মানে কাজের রেকগনিশন দেওয়া হয়, আবার কেউ কাজ না করে তাকে ডিমোরালাইজ করা হয়। এই তিনটার পাশাপাশি আমরা অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং পড়বো। অন দ্য জব ট্রেনিং মানে হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি পড়বো। অফ দ্য জব, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি পড়বে। এটা হচ্ছে 4 নম্বর টপিক্স। 5 নম্বর টপিক্স হিসেবে আমরা এখানে সফট স্কিল এবং হার্ড স্কিল নিয়ে আলোচনা করবো। সফট স্কিল হচ্ছে শক্তি ব্যয় না করে টেকনিক্যাল স্কিল, যেটা সেটাকে সফট স্কিল বলা হয়। আর হার্ড স্কিল হচ্ছে যেটা সাধারণত শক্তি ব্যয় করে যেটা করা হয়, দিন মজুর বা কাজের কাজ করে সেটা। মডিউল বিতে গিয়ে আমরা শুধুমাত্র দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। দুইটাই আমি জানি। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে যেটা দিয়ে আমি টাইম ম্যানেজ করি, টাইমকে কিভাবে ম্যানেজ করতে পারি, দ্রুত কাজ করা, সকালে জ্যাম থাকলে মানে অফিসে আসার সময় জ্যাম থাকলে একটু আগে চলে আসা, তারপরে হচ্ছে দুপুরের পরে সকালের দিকে ফ্রেশ থাকা অবস্থা সেন্সিটিভ ফাইলগুলো এডিট করা, তারপরে হচ্ছে মাঝখানে ভ্যাকেশন নেওয়া, সকল কিছু টাইম ম্যানেজমেন্ট। ভ্যাকেশন নেওয়াটা যদি স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে আসবে। স্ট্রেস ম্যানেজমেন্টে আমরা পাবো স্ট্রেসটা কিভাবে লাঘব করা যায়, স্ট্রেসটা আমার কাজের উপর কি ক্ষতি করে, দ্রুত স্ট্রেসফুল অবস্থায় ডিসিশন নিতে আমার কাজের কি ক্ষতি হয়, এগুলি আমরা করবো স্ট্রেস ম্যানেজমেন্ট। পার্ট ওয়ানে আমরা তিনটা জিনিস একদম রেগুলার বেসিসে বলেছি। একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য সম্পর্ক নিয়ে আলোচনা করব বা পড়বো। এনভায়রনমেন্ট কাকে বলে, এনভায়রনমেন্টের উপাদানগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করব। অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং অর্গানাইজেশনাল ডিজাইন বা স্ট্রাকচার। অর্গানাইজেশনের ক্ষেত্রে তিনটা, যেমন মডিউল সিতে আমরা এইচআর এর তিনটা জিনিস পড়ে আসছি, মডিউল এতে অর্গানাইজেশনের তিনটা জিনিস। একটা হচ্ছে অর্গানাইজেশনের স্ট্রাকচার, অর্গানাইজেশনের ক্লাইমেট এন্ড অর্গানাইজেশনের ডিজাইন, ডিজাইন বা বিহেভিয়ার তিনটা, আর কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। এই এই হচ্ছে 6টা প্রথম মডিউলের। Environment and types of environment, informal and formal organization, organizational climate, organizational structure, and organizational
ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ভেরি লাস্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এর পাশাপাশি ওয়ার্ক লাইফ বা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ যেটা, সেটা হবো। এই হচ্ছে আমার সবকিছু মিলিয়ে প্রথম চ্যাপ্টারে ছয়টা, ছয়টা, দ্বিতীয় চ্যাপ্টারে দুইটা, মাত্র দুইটা, তৃতীয় চ্যাপ্টারে দুইটা, 6 2 8, তৃতীয় চ্যাপ্টারে হচ্ছে পাঁচটা, 8 5 13, চতুর্থ চ্যাপ্টারে হচ্ছে দুইটা, 13 2 15, পঞ্চম চ্যাপ্টারে হচ্ছে তিনটা, 15 3 18। এই হচ্ছে 18টা টপিকস যেটা আমরা অর্গানাইজেশন ম্যানেজমেন্টে গ্র্যাজুয়ালি দেখার চেষ্টা করি। নাও এবার আমরা কোয়েশ্চেনটা একটু দেখবো, জাস্ট 10 মিনিটস। এই 8টা টোন আমি মানে এই ক্লাসটা কিন্তু পুরো অর্গানাইজেশন ম্যানেজমেন্টের সামারি হয়ে গেছে। আমি আমার ফার্দার যে ক্লাসগুলি করব সেই ক্লাসের আলোচনায় আমি টোটালি এগুলি রাখবো। আর আপনাদের বইয়ের ক্ষেত্রে যেটা হবে, এটা দেখবেন এটাকে ফর্মালি ধরেন লেখা আছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কাকে বলে, এনভায়রনমেন্ট দুই রকম। তারপরে দেখেন ইন্টারনাল এনভায়রনমেন্ট এত বড় করে লেখা। আমরা কিন্তু এইভাবে করবো না, আমরা এটাকে সামারি করব। আমরা এটাকে সামারি করবো মানে হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টে যে যে লাইনগুলি আমার দরকার, মানে আমি যখন হ্যান্ড নোট দিব আপনাদেরকে সেটা কথা বলছি, ওইটুকু দিব। সাথে সাথে একটা রিলেভেন্ট এক্সাম্পলটা অ্যাড করে দেব যে জায়গায় যায়। একটা এক্সাম্পল আমি দিয়ে দিব যে ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে এটা এরকম, অথবা 2 3 লাইন দিব। ও এখানে কাজ করছে, এটা মানে ও এই 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 এনভায়রনমেন্ট পাচ্ছে। ইট ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, ইট ইজ কল্ড এক্সটার্নাল। ইস দিস ওয়ান ইজ দেয়ার, দিস ওয়ান ইজ দেয়ার। আমি এই টোনগুলি একটার সাথে একটা align করবো, মানে বইতে যেভাবে দেওয়া আছে হুবহু কপি পেস্ট করে আমরা পড়বো না বা পড়ার চেষ্টা করবো না। এটার সাথে টেকনিক্যাল একটা দুইটা এক্সাম্পল দিয়ে, মানে আমি চাচ্ছি যে এটা ধরেন একবার দুইবার পড়ার পরে যাতে আপনারা লিখতে পারেন। কারণ যেহেতু টপিকস গুলি সোজা, সবই আমাদের রিলেভেন্ট, সবই আমাদের পরিচিত, সবই আমার ধারণার মধ্যে। সুতরাং যদি আপনি রিডিং ম্যাটেরিয়ালসটা আপনার জন্য একটু ইজিয়ার হয়, মানে আমি হয়তো পারবো, আমি দেখেছি যে আগে মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমি এতটুকু কপি করলাম, এতটুকু কপি করে আপনার শিটে নিলাম, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটুকু পেস্ট করলাম। তার মানে কিন্তু এটা মানে আমার তো ভ্যালু এড হলো না। কারণ এটা পুরোটা যদি পড়তেন তাহলে তো আপনি বইয়ে তো পড়তে পারতেন। আমরা আমি এটাকে একটু কনসাইজ করব, এক্সাম্পল অ্যাড করব যেই জায়গায় রেশনাল অন্য কোনো জিনিস অ্যাড করা যদি দরকার থাকে সেটা অ্যাড করবো। অ্যাড করে আপনাদের সিনপসিসটা রেডি হবে। তার মানে আপনাদের সিনপসিসটা যদি আপনি কনসেপ্টটা জানেন, কারণ আমি তো আর আপনাকে রিডিং ধরে ধরে পড়াবো। আমি ইন্টারনাল এনভায়রনমেন্ট কাকে বলে ডেফিনেশন দিব, একটা উদাহরণ দিয়ে আপনার মাথায় এটা সেট করাবো। আপনি এটা পড়বেন, এটা যতটুকু পার্ট আমি দিব আপনাকে ইম্পর্টেন্ট ব্যাংকগুলি সেটা পড়বেন, এক্সাম্পলটা পড়বেন, পরীক্ষার হলে আপনি থ্রো করবেন। ইট ইজ নর্মাল প্যাটার্ন। আর ঘুরে ফিরে দিন শেষে টপিকস হচ্ছে মাত্র 18। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অন্য যে কোনো সাবজেক্টের চেয়ে সোজা। সোজা মানে হচ্ছে এটার পড়ার সিকোয়েন্সটা একটু কম। আপনি যদি বুঝে পড়তে পারেন এটা আপনার ভ্যালু অ্যাড করবে। এখন মোটামুটি আমি জানি, কারণ এই একটা সাবজেক্ট আমি কিন্তু মানে আপনারা দেখেছেন আমি কিন্তু ল অ্যান্ড প্র্যাকটিসে সাহস করি নাই বইটা নিয়ে কথা বলি। আমি টপিকস নিয়ে সেখানে প্রায়োরিটি দিয়েছি, এখানে আবার সাহস করে ফেলছি বইটা নিয়ে আগে কথা বলি। কারণ ছোট বলে আমি সাহসটা করেছি, আর বড় হইলে হয়তো আমি এটা এভাবে সাহস করতাম না। এবার আমরা একটু কোয়েশ্চেনটা দেখবো। আমি কোয়েশ্চেন দেখার কারণে, এবার কোয়েশ্চেন দেখার শুধুমাত্র একটা কারণ, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসছে এটা কিন্তু কারণ না। কারণ আমি প্রথমত আপনাকে বলার চেষ্টা করবো যে 18টা ওয়ার্ড আমরা পড়ে আসছি, আপনি কিন্তু আপনার কাছে এটা ফেমিলিয়ার। কোয়েশ্চেনে গেলে আপনি দেখবেন যে ও এটাতে আসলে এই জায়গা থেকে আসছে, আসলে এই জায়গা থেকে আসছে। আর আমি বলেছিলাম যে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে যদি আপনি ঠিকঠাক করে লিখতে পারেন ভালো মার্কস পাবেন। কিছু জায়গা আছে যেগুলো আপনি যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে আপনার অ্যান্সারটা পারফেক্ট হবে এবং আপনি ভালো মার্কস পাবেন। সেটা একটু আপনাকে হাইলাইট করতে চাচ্ছি। স্পেশালি মডিউল ডি, যেটা আমরা মোটিভেশনাল এবং লিডারশিপ থিওরি, কয়েকটা থিওরির কথা বলেছিলাম, সেই থিওরিগুলি নিয়ে কেমন প্রশ্ন হয়, আসলে সেটা কতটুকু আপনার সাপোর্টিভ হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এই জাস্ট 10 মিনিটস। ডিস্টিংগুইশ প্রথম প্রশ্ন, মানে 99 প্রশ্নটাই দেখছি। ডিস্টিংগুইশ বিটুইন ইনফর্মাল এন্ড ফর্মাল অর্গানাইজেশন, 18টা টপিক্সের একটা টপিক্স। ইলাস্ট্রেট দ্য প্রথম চ্যাপ্টারে, ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ অল্টারনেটিভ ওয়ার্ক স্কেজুয়াল। অল্টারনেটিভ ওয়ার্ক স্কেজুয়াল
ওয়ার্ক লোড প্রেশারের একটা জিনিস যেটা পড়েছি, যে অল্টারনেটিভ কি কি ভাবে আপনার ওয়ার্ক লোডটা ব্যালেন্স করা যায়, সেই যে টপিক্সটা পড়েছি সেখান থেকে আসছে এটা। অর্গানাইজেশনাল বিহেভিয়ার সরাসরি একটা টোন ছিল না। তার মানে প্রথম প্রশ্নের তিনটা জিনিস আমাদের যে 18টা কনসেপ্ট ছিল সেগুলির মধ্য থেকে আসছে। দ্য অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট শুরুতে পড়েছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করবো। হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের পার্থক্যের একটা পার্ট আসছে এখানে। হাউ ক্যান এ ব্যাংক ক্রিয়েট এ পজিটিভ অর্গানাইজেশনাল ক্লাইমেট পড়েছি, এটা সরাসরি আমরা অর্গানাইজেশন ক্লাইমেট পড়েছি, এখানে ওরা এটাকে অ্যালাইন করে ব্যাংকের ক্লাইমেটের সাথে অ্যাড করেছে। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার পড়েছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যাট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার। এই ম্যাট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার আসলে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা পোর্শন, আমরা সেখানে পড়লে এটা পাবো। হাউ ক্যান অ্যান অর্গানাইজেশন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ ফর ইটসেলফ, স্ট্রাকচার থেকে আসছে, পুরো একটা স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। ডিসকাস দ্য কি রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়েছি, এইচআরএম। হোয়াট ইজ স্ট্রেস, হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রেস, স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড জব পারফরমেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে এই প্রশ্নটা আসছে। ডিফাইন দ্য এক্সপেন্ড ও অ্যান্ড কনসেপ্ট অফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ বলেছি, একটা টপিকস ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য ভেরিয়াস স্ট্র্যাটেজি ফর ইমপ্রুভিং কোয়ালিটি ওয়ার্ক লাইফ পড়েছি। হাউ ক্যান ওয়ার্ক কোয়ালিটি ওয়ার্ক লাইফ ইনিশিয়েটিভস কন্ট্রিবিউট টু এমপ্লয়িজ মোটিভেশন, ওয়ার্ক লাইফ থেকে আসছে। Briefly discuss the significance issue of managing human resource in bank, HR ম্যানেজমেন্ট থেকে আসছে। What is performance appraisal পড়েছি। Distinguish between on the job training, off the job training পড়েছি। In order to an employee, এটা আসলে ERG থিওরি, মানে মোটিভেশনের মধ্যে আমরা বলেছি কিছু থিওরি আছে, আর লিডারশিপের ক্ষেত্রে আমরা বলেছি কিছু থিওরি আছে। এটা মোটিভেশন থেকে একটা থিওরি আসছে। 6 নাম্বার পর্যন্ত এখন পর্যন্ত সিঙ্গেল একটা কোয়েশ্চেন আমাদের ওই 18টা টোনের বাহিরে নাই এখনো পর্যন্ত। ডিসকাস হার্জবার্জ টু ফ্যাক্টর থিওরি, হার্জবার্জ টু ফ্যাক্টর থিওরি ফর মোটিভেশন, মোটিভেশন নিয়ে আরেকটা থিওরি আসছে। একটা থিওরি আসছে ইআরজি 5 মার্কস, আরেকটা থিওরি আসছে হার্জবার্জ থিওরি 6 মার্কস, 11। মানে আমি একটু নোট রেখেন থিওরি থেকে কত আসে। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অফ অর্গানাইজেশনাল পারফরমেন্স, এটা আসলে অন দ্য জব অফ দ্য জব থেকে আসছে। ডিসকাস হাউ ব্যাংক ক্যান ক্রিয়েট এঙ্গেজ দেয়ার এমপ্লয়ি এক্সচেঞ্জিং প্রোডাক্টিভিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য অন দ্য জব অফ দ্য জব কাস্টমারকে কোনভাবে মোটিভেট করলে তারা অন দ্য জব অফ দ্য জবের অ্যাক্টিভিটিতে গিয়ে এমপ্লয়ি মানে কাস্টমারকে স্যাটিসফাইড করবে, এই রেশনাল থেকে আসছে এটা। ডিফাইন এন্ড এক্সপ্লেন ডিফারেন্ট লিডারশিপ স্টাইল, লিডারশিপ থিওরির স্টার্টিং কোয়েশ্চেন এটা। হোয়াট আর দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ লিডার ইন দ্য ব্যাংকিং সেক্টর, এটা হচ্ছে ওই যে লাস্ট চ্যাপ্টারে একটা প্রশ্ন করেছেন ইথিক্স ইন লিডারশিপ, সেখান থেকে আসছে এটা। হাউ ক্যান লিডার্স ইন ব্যাংক ফোস্টার এ কালচার অফ ইনোভেশন অ্যাডাপ্টেবিলিটি, বুঝতে পারছি এটা, মানে ওই ইথিক ইথিক্যাল লিডারশিপের জায়গা থেকে এই প্রশ্নটা আসছে। নয়, হোয়াট ইজ অর্গানাইজেশনাল ইথিক্স, ওই লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানাইজেশনাল ইথিক্স, হাউ ইথিক্স ক্যান বি institutionalized in banks and non-bank financial institution. What should be of the code of conduct for a bank? একটা প্রশ্ন 18টা টোনের বাইরে বাইরে না। এবং আমি এখন পর্যন্ত দুইটা থিওরি দেখেছি, দুই জায়গায় আসছে, একটা হচ্ছে ইআরজি থিওরি, আরেকটা হচ্ছে হার্জবার্গস থিওরি, দুইটা আসছে। শর্ট নোটে দেখি টিম ওয়ার্ক স্কিল, ম্যাক গ্রিগোয়ার্স থিওরি, এক্সওয়াইজেড থিওরি বলে এটাকে, আরেকটা থিওরি। স্ট্রেস ম্যানেজমেন্ট পড়েছি, স্প্যান অফ কন্ট্রোল পড়েছি, অর্গানাইজেশনাল চেঞ্জ, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছি, তার মানে এখানে আরেকটা থিওরি আসছে। তাহলে টোটাল প্রশ্নের থিওরি থেকে আসছে 16 মার্কস, একটা, দুইটা, তিনটা। 99তে দেখি কি ঘটনা ঘটেছে। অর্গানাইজেশনাল নিডস পিপল অ্যান্ড পিপল নিড অর্গানাইজেশন, এক্সপ্লেন। হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, স্ট্রাকচার থেকে আসছে। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন, সরাসরি।
ডিসকাস দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ অফ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন অ্যান্ড অর্গানাইজেশন থেকে আসছে। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, জানি সোজা। হোয়াট ইজ মোটিভেশন, মোটিভেশন থেকে আসছে। ইলাস্ট্রেট দ্য নিড ওয়ান্ট স্যাটিসফ্যাকশন থিওরি, একটা থিওরি। ব্রিফলি ডিসকাস ম্যাকগ্রেগরস থিওরি, এক্সওয়াইজেড থিওরি, একটু আগে যেটা দেখছি আমরা শর্ট নোটে আসছে, এখানে আসছে। ডিসক্রাইব দ্য রোল অফ মানি অ্যাজ এ মিনস অফ রিওয়ার্ডিং এমপ্লয়িজ, টাকা মানুষকে কিভাবে অনুপ্রাণিত করে। তাহলে এখানে থিওরি আকারে আসছে দুইটা, 16। এইটা থিওরি না, এটা হচ্ছে মোটিভেশনাল অফ এমপ্লয়ি, এটা হচ্ছে লিডারশিপ, এটা হচ্ছে এমবিও, এটা অন্য একটা শর্ট নোটে আমরা পড়বো। পারফরমেন্স অ্যাপ্রেজালের আসলে একটা অবজেক্টিভস এর ভিতরে একটা হচ্ছে এমবিও। অর্গানাইজেশনাল ইথিক্স থেকে আরেকটা প্রশ্ন আসছে শর্ট নোটে। ইআরজি থিওরি আসছে। গ্রেটম্যান থিওরি অফ লিডারশিপ আসছে। দেখেন এখানে প্রশ্ন আসছে লিডারশিপ থেকে কয়টা, ইআরজি থিওরি আসছে, গ্রেটম্যান থিওরি আসছে, তারপরে এক্স ওয়াই জেড থিওরি আসছে, নিড ওয়ান স্যাটিসফ্যাকশন থিওরি আসছে। চারটা থিওরি আসছে, চারটা থিওরি। এই দুইটা থিওরি হচ্ছে 16 মার্কস, এই দুইটা থিওরি হচ্ছে 10 মার্কস, 26। এবং আই গেস এন্ড আই প্রিজিউম যে আপনাদের ফাইনাল পরীক্ষায় থিওরি রিলেটেড কমপক্ষে 25 মার্কস আসবে। এবং থিওরির ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখতে হবে, থিওরি মানে হচ্ছে সূত্র, ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই থিওরির ক্ষেত্রে যখন যা দেখেন ইআরজি থিওরি এখানে আসছে 100-তেও আসছে, কিন্তু ইআরজি থিওরি এক্স ওয়াই জেড থিওরি এখানে আসছে, এই বছর আসছে। তার মানে থিওরির ক্ষেত্রে কিন্তু আপনি কোনোটা বাদ দিতে পারবেন না যে ভাইয়া এটা গত বছর আসছে, তাহলে এই বছর আমি থিওরিটিটা একটু বাদ দিব না, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস এখানে পারফর্ম করা যাবে না। তাহলে থিওরি হচ্ছে, এবার আমরা আমাদের রোড ম্যাপে চলে আসি। মানে আমাদের রোড ম্যাপে মানে আমরা আসলে কিভাবে ক্লাস প্ল্যান করব। 18টা টপিকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে থিওরি যেগুলি আছে সেগুলি। থিওরিগুলি যদি আমি ঠিকঠাক করে পড়তে পারি তাহলে আমার মার্কিংটা ভালো হবে। থিওরি নিয়ে যে দুইটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারে যে কয়টা থিওরি আছে, 13-14টা থিওরি যদি আমরা একসাথে সুন্দর করে শেষ করতে পারি, 25 মার্কস কমবে, দুইটা টপিক শেষ হলো। বাকি জিনিসগুলি এডিশনাল মার্কস থাকে। এই 25 মার্কস কেউ যদি সুন্দর করে লিখতে পারে, দে হি উইল গেট মিনিমাম 16 or 17, 18ও পেতে পারে। কারণ থিওরি লিখতে, তো থিওরি যদি কি বলছে, আমি বলছি যে কোনো একটা দাড়ি পাল্লায় একজন, একটা পাল্লায় যদি আহ, যতটুকু দাড়ি পাল্লা দিব সে সমপরিমাণ মানুষ দিতে গেলে আমাকে খুব বেশি মোটা খুব বেশি চিকন মানুষ দেওয়া যাবে না। অথবা আমি একটা থিওরি বললাম যে এই রাস্তাটা সরু, সো সো এখান দিয়ে যদি গাড়ি যেতে হয় এখানে চিকন বা সরু গাড়ি যেতে হবে। চিকন রাস্তা দিয়ে মোটা গাড়ি কিভাবে যেতে হবে এইটা তো আমাকে থিওরিতে বলবে না। থিওরিতে একটা কনসেপ্ট বলবে, একটা নীতি বলবে, এই নীতির ব্যাখ্যাটা আমাকে দিতে হবে। নীতিটা কিন্তু আমি বানাইনি। আমি যেমন যদি আপনাকে বলে সুন্দরবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন, আপনি হাজার কথা লিখতে পারবেন, গোলপাতা থেকে শুরু করে বাঘ, হরিণ, বানর, শিয়াল, মাছ, গাছপালা কি আছে না আছে, হাজার রকমের কথা বলতে পারবেন। কিন্তু যখন আপনাকে একটা থিওরি লিখতে বলবে, ধরেন এই যে এক্স ওয়াই জেড থিওরি, এক্স ওয়াই জেড থিওরিতে ওই সায়েন্টিস্ট যে কথাটা বলেছেন সেটাই আপনাকে লিখতে হবে। হ্যাঁ, হয়তো আপনি টোন চেঞ্জ করে লিখবেন কিন্তু সামারিটা আপনার ঠিক থাকবে। যখন সামারি ঠিক থাকবে তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাকুরেট। যদি অ্যান্সার অ্যাকুরেট হয় এই কোয়েশ্চেনের মার্কস পাওয়াটা আপনার জন্য ইজি। সো থিওরি ইজ সো ইম্পর্টেন্ট এবং খুবই ইফেক্টিভ, প্রোডাক্টিভ আপনার পরীক্ষার জন্য। থিওরিতে যিনি ভালো করবেন ওএমএ তিনি সবচেয়ে ভালো করবেন। তাহলে যেহেতু থিওরির এত ইস্যু, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18টা টপিকস আমরা আলোচনা করেছি, আহ এইচআর এর 3টা টপিকস একটার সাথে আরেকটা লিঙ্ক। অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের স্ট্রাকচারের একটা থিওরির সাথে তার ক্লাইমেট বিহেভিয়ারের মিল। ইথিক্যাল লিডারশিপ, অর্গানাইজেশনাল ইথিক্স, কোড অফ কন্ডাক্টের সাথে একটা মিল। থিওরিগুলির সাথে এগুলো অন্য কোনোটার কিন্তু ওরকম মিল নাই। ইফ ইউ অ্যালাউ, আমরা নেক্সট ক্লাসটা থিওরি ক্লাস করব। মানে এই যে 13-14টা থিওরি, এই 13-14টা থিওরি নিয়ে আমরা ডিসকাস করে ফেলবো। আপনারা ওই শিটটা আগে শেষ করবো, তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ পরের চ্যাপ্টার যেটা আছে তাহলে একটা থিওরি করলে একটা শেষ হবে। তারপরে আমরা রেগুলার কোয়েশ্চেন গুলি দিয়ে 18টা কোয়েশ্চেন আমরা হাইস্ট 20টা বা 25টা কোয়েশ্চেন বানানো রেডি করি। 25টা কোয়েশ্চেন রেডি করব, থিওরি গুলি শেষ করব,
শর্ট নোটের যে কয়টা শর্ট নোট আমি রেডি করে দিব, সেই শর্ট নোটগুলি আপনারা পড়বেন। দ্যাটস অল অ্যাবাউট অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ভাইয়া থিওরি গুলো নেওয়ার পরে প্রয়োজনে, হ্যাঁ আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি মানে ক্লাস নেওয়ার পরে পরের সপ্তাহে থিওরিটা আমাদের কাছে বেশি হার্ড মনে হচ্ছে, এটা একটা এক্সাম নিলেও মোটামুটি একটু আমাদের জন্য আরো ভালো হয়। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ হতে পারে। আমি থিওরির ক্লাসটা নেওয়ার পরে আমরা যেটা করব, থিওরির সাথে একটা ছোট্ট এক্সাম্পল, বইয়ের বাইরে, বইয়ে যেটা বলছে, বইয়ে তো থিওরি বলে ব্যাখ্যা করেছে, আমরা এটাকে প্র্যাকটিক্যাল লাইফের কোন একটা জায়গায় মানে অ্যাড করব। অ্যাড করে আমি থিওরিটা মনে রাখবো, তাহলে আমি ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানে বইতে যেটা থিওরি বলেছে, এটা তো আপনি বইটা পড়ার পরে চিন্তা করছেন, আমি বইটা পড়ার পর এটার সাথে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যাড করব। অ্যাড করে ওই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দিয়ে থিওরি মনে রাখবো, তাহলে দেখবেন অটোমেটেড আপনার মনে থাকবে। ও চিকন মানুষ মোটা মানুষ একটা থিওরি চলে আসবে, দেখবেন এরকম হবে থিওরি গুলি। সো আমি প্ল্যান করছি, যদি আপনারা অ্যালাউ করেন, থিওরিটা প্রথমে ক্লাস, ইফ ইউ অ্যালাউ। ওকে ভাই, সমস্যা নেই, হবে ইনশাল্লাহ, ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের কোর্স প্ল্যান এভাবে থাকুক। আর আপনারা যদি মনে করেন যে আপনারা একটু পড়া অ্যাডভান্স করতে চান, তাহলে আমি কি রেগুলার একটা শীট দিয়ে দিব? কারণ থিওরিটা আমি পড়াবো, আপনারা ওটা কোনটা করবো আমি আপনাদের বলবো। প্রথম জাহিদ ভাই, জিনিস, আপনি থিওরি শিটটা দিয়ে দেন। হ্যাঁ, আমরা আমরা যদি একটু পড়ে নেই, তাহলে আপনি যখন ক্লাসটা নিবেন তখন এটা আরো বেশি মানে ফ্রুটফুল হবে, আমাদের মাথায় গেঁথে যাবে। জি জি জি। হ্যাঁ, সুন্দর সুন্দর বলছো, সুন্দর ভাই, এটাই ভালো হবে। এটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার আমার রিকোয়েস্ট হচ্ছে যে নেক্সট উইকে আমাদের প্ল্যান হচ্ছে, নেক্সট উইকে মানে নেক্সট অর্গানাইজেশন ম্যানেজমেন্টের যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসে আমরা হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যদি আপনাদের নেক্সট উইকে ক্লাস না হয়, ইন দ্য মিন টাইম আপনাদের ফাইনাল সিনোপসিস সাজেশনও রেডি হয়ে যাবে, কারণ আমি নেক্সট উইক থেকে সাজেশন কাজ ফাইনাল করে ফেলবো, রেডি হয়ে যাবে। আপনারা মনে হয় ফুল শিটটাই পেয়ে যেতে পারেন হয়তো নেক্সট উইক। আমার একটা কথা বলবো আপনি। জি। আহ, আমার কথা ছিল হলো যে আমাদের যদি এই সিনাপসিস গুলি বা রিডিং মেটেরিয়ালসটা যদি বুধবার যদি রেডি থাকে, যদি রেডি থাকার সাপেক্ষে যদি এটা যদি আমাদের বুধ অথবা বৃহস্পতিবার যদি আমাদেরকে প্রোভাইড করা হয়, তাহলে আমরা এটা প্রিন্ট নিয়ে এই ক্লাসের সময় দেখে এটা করতে পারতাম। আচ্ছা, এটা আমি আপনাদের কাছে মানে লাস্ট ক্লাসে আমি এই জায়গাটাতে একটু সরি বলেছি, এই জন্য যে আমাকে প্রথম একটা দুইটা উইক আমাকে একটু টাইম দিতে হবে। না, আহ, ওটা ঠিক আছে, হ্যাঁ। মানে লাস্ট উইক, দিস ওয়ান, হয়তো আগামী উইক থেকে আপনাদের এটা আপনারা আগেই পেয়ে যাবেন। হ্যাঁ, মানে মানে আই এম ট্রাই মাই লেভেল বেস্ট, কারণ এখন আপনাদের রেগুলার সবগুলি সাবজেক্টে আমরা ইনভলভ হয়ে গেছি। আমি ইনভলভমেন্টের জন্য ওয়েট করছিলাম, আমরা যেহেতু সবগুলি সাবজেক্টে আমাদের ইনভলভ হয়ে গেছে, আপনাদের 6টা সাবজেক্টের এখন ক্লাস হয়ে গেছে। নেক্সট উইক মানে নেক্সট আগামীকালকে আপনাদের রিপিটেড ক্লাসে চলে যাবে, সেকেন্ড ক্লাসে চলে যাচ্ছি। সো এখন হোয়াট আপনাদের সিনাপসিসটা মানে মোটামুটি গোছায়, আপনাদের যে ক্লাস থাকছে অ্যাটলিস্ট ওই উইকে যে 4টা ক্লাস থাকে, সেই 4টা সিনাপসিস আগে আপনাদের মানে আপনারা ফিজিক্যাল পেপার আকারে আপনাদের হাতে থাকলে আপনাদের পড়তে বা ক্লাস করতে সুবিধা হয়। এটা করতে হচ্ছে শুনবো। আপনাদের সামারি, তাই না? কারণ এই জাকির ভাই মানে একটু ইন্টারাপ্ট ভাই, করলাম, সরি, ওই ক্লাসটা কয়টা পর্যন্ত কন্টিনিউ হতে পারে একটু আইডিয়া দিবেন, একটা দরকার ছিল। আজকে, হ্যাঁ। আজকে আমরা এখানে শেষ করবো, আজকে অ্যাড করবো আচ্ছা, না, গট ইট আজকে গট এখানে ইট, শেষ থ্যাংক করবো। ইউ। জাকির ভাই, আমি জি। যেটা বলছিলাম যে আপনি যেমন বললেন থিওরি গুলো 12-13টা আছে, এগুলো পড়লে আমরা 25 মার্কস একটা আয়ত্তে নিয়ে আসলাম। পাশাপাশি আপনি যদি ওই আমাদেরকে শর্ট নোট গুলো দিয়ে দেন আহ, এর মধ্যেই, তাহলে ওইখানেও 20 মার্ক আমরা আগায় থাকবো, মানে ওকে ওকে ওকে, এটা গুলো গুড ডিসিশন, গুড ডিসিশন। দ্রুততম সময়ে 45% মার্কসে আমাদের আগায় থাকা মানে হচ্ছে প্রিপারেশন শেষ করে ফেলা। ওকে ওকে, হ্যাঁ, তাহলে আমি দুইটা শিটই একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, আমি দুইটা শিটই জি, আপনাকে একসাথে দিব, শর্ট নোট ঠিক আছে। এবং এবং হচ্ছে ঠিক থিওরিটা আমরা আগে পড়বো, তারপরে আমরা রেগুলার প্রশ্ন যাব। ঠিক আছে? আছে। ওকে, তাহলে আজকে আমরা শেষ করব, নেক্সট দিন থেকে আমাদের ফর্মাল অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্লাস আমরা শুরু করবো। আজকে আমরা টোটাল প্ল্যান, আমাদের কমফোর্ট জোনটা আমরা ক্রিয়েট করে, এনি আদার কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? নো কোয়েশ্চেন, ওকে। সবাই ভালো ওকে, থ্যাংক থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।